আসসালামু আলাইকুম। বিচের পাশ থেকে পুলিশ উদ্ধার করে একটি অর্ধগলিত নারীর ডেড বডি। সেই ডেড বডিতে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এটি কার ডেড বডি। ঠিক একই সময়ে একজন লোক পুলিশ স্টেশনে তার স্ত্রীর মিসিং কমপ্লেন লেখায়, কিন্তু সে ডেড বডিটি দেখে বলে যে এটি তার স্ত্রী নয়। চলতে থাকে পুলিশের তদন্ত। এরই মাঝে পুলিশ বিচের পাশের সিসিটিভি ফুটেজ চেক করে দুজন ছেলেকে একটি মেয়েকে নিয়ে বিচে আসতে দেখে। মেয়েটির গায়েও ঠিক একই রকমের জামা ছিল যেমনটা বিচে পাওয়া মেয়ের গায়ে ছিল। পুলিশ মনে করে তারা কেসটি সলভ করে ফেলেছে, কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন পুলিশ জানতে পারে যে সেই মেয়েটি মারা যায়নি, বরং বহাল তবিয়তে আছে। এরপর এমন কিছু তথ্য সামনে আসে যা মাথা ঘুরিয়ে দেয় পুলিশের। এমনই এক শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে আমাদের আজকের সাসপেন্স থ্রিলার মিস্ট্রি মুভি লারা। সম্প্রতি মুক্তি পাওয়া মুভিটির IMDb রেটিং 7/10। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় তামিলনাড়ুর একটি পুলিশ স্টেশন থেকে। এই পুলিশ স্টেশনের CI কার্তিক মোহন। কার্তিক একজন সৎ ও চৌকুশ পুলিশ অফিসার। কার্তিক তার টিম নিয়ে একটি বাড়িতে ইনভেস্টিগেশন করতে যায়। এই বাড়ি থেকে ফোনে তাদের জানানো হয়েছিল যে গত রাতে এখানে চুরি হয়েছে। এই বাড়ির মালিক অরবিন্দ তার স্ত্রী সুস্মিতাকে নিয়ে এখানে থাকে। এই বাড়িতে এসে কার্তিক দেখে যে ঘরের দরজা ভাঙা হয়েছিল, আর তারপর আলমারির তালা ভেঙে আলমারিতে থাকা সোনা চুরি করা হয়েছে। কার্তিক ও তার টিম বাড়িটি খুব ভালো করে দেখে ও বাড়ির মালিকদের সাথে কথা বলে জানতে পারে যে আলমারিতে 10 ভরি সোনা ও নগদ 5 লাখ টাকা রাখা ছিল। এই সবকিছুই চুরি হয়ে গেছে। এরপর কার্তিক অরবিন্দকে এক পাশে ডেকে বলে, তোমাদের ফ্ল্যাটের সামনে একটি কুকুর আছে। আমাদের দেখে সে ডাকতে শুরু করে। আমাদের উপর আক্রমণ করার জন্য সে তেড়ে আসছিল। গত রাতে কি তোমরা কুকুরের ডাক শুনতে পাওনি? কারণ চোর আসলেও তো কুকুর ডেকে ওঠার কথা। অরবিন্দ কার্তিককে বলে যে না স্যার, গত রাতে আমরা কোনো কুকুরের ডাক শুনতে পাইনি। এরপর কার্তিক অরবিন্দের কাঁধে হাত রেখে বলে, দেখো অরবিন্দ, মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু ঘটে যায় যা আমরা ভাবতেও পারি না, কিন্তু সত্যিটা আমাদের মেনেই নিতে হয়। আসলে গত রাতে তোমাদের বাসায় কোনো চোর আসেনি। তোমার স্ত্রী সোনা ও টাকাগুলো কোথাও লুকিয়ে রেখেছে। তার সাথে পার্সোনালি কথা বলে জেনে নাও যে সে এসব কেন করেছে। অরবিন্দর বাড়ি থেকে ফেরার সময় কার্তিকের অ্যাসিস্ট্যান্ট SI অ্যালবার্ট কার্তিককে জিজ্ঞেস করে যে স্যার, আপনি কিভাবে বুঝলেন যে বাড়িতে চোর আসেনি আর সোনা ও টাকা তার স্ত্রী লুকিয়ে রেখেছে? এই ব্যাপারে কিভাবে শিওর হলেন? কার্তিক বলে, ভাঙা দরজা পরীক্ষা করার সময় খেয়াল করেছিলে যে ভাঙা কাঠের টুকরোগুলো দরজার কোন পাশে পড়েছিল? অ্যালবার্ট বলে, দরজার বাহিরের দিকে। কার্তিক তখন বলে, চোর যদি বাইরে থেকে দরজা ভাঙতো তবে কাঠের গুঁড়ো টুকরোগুলো ভেতরের দিকে পড়তো। এর মানে দরজা বাইরে থেকে না, বরং ভেতর দিক থেকে ভাঙা হয়েছে। অরবিন্দের বাড়ি সার্চ করার পর আমি ডাস্টবিন থেকে সোনা বন্ধক রাখার একটি স্লিপ খুঁজে পেয়েছিলাম। অরবিন্দ বলেছিল তার বাসা থেকে 10 ভরি সোনা চুরি হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই স্লিপেও ঠিক 10 ভরি সোনা বন্ধক রাখার কথা লিখেছিল। তাছাড়া তাদের বাসার বাইরে একটি কুকুরও আছে। আমাদের দেখে কুকুরটি ঘেউ ঘেউ শুরু করে। তাহলে কাল রাতে চোর আসলো কুকুরটি ঘেউ ঘেউ করার কথা, কিন্তু অরবিন্দ আমাকে বলেছে যে সে কাল রাতে কোনো কুকুরের ডাক শুনতে পায়নি। এর মানে বাইরে থেকে কোনো চোর আসেনি। এই বাড়িতে অরবিন্দ আর তার স্ত্রী সুস্মিতা ছাড়া আর কেউ থাকে না। এ থেকে সহজেই বোঝা যায় যে অরবিন্দ বা সুস্মিতাই সোনা ও গহনা সরিয়েছে। তার সোনা বন্ধক রাখা স্লিপে যেহেতু সুস্মিতার স্বাক্ষর ছিল, তাই ধরেই নেওয়া যায় যে এই কাজটি সুস্মিতা নিজেই করেছে। পরদিন পুলিশ স্টেশনে মুন্সি নামের এই লোকটি এসে জানায় যে তার স্ত্রী ঘর থেকে টাকা পয়সা সাথে নিয়ে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। তারা যেন তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসে। বেশি দেরি হলে সে সাথে নিয়ে যাওয়া সব টাকা পয়সা খরচ করে ফেলবে। মুন্সি লোকাল সিটি কর্পোরেশনে কাউন্সিলর গোপারের ড্রাইভার হিসেবে কাজ করে। SI অ্যালবার্ট তখন মুন্সিকে বলে, তোমার কাছে কি তার কোনো ছবি আছে? মুন্সি বলে, না স্যার। অ্যালবার্ট বলে, তার কাছে কোনো মোবাইল আছে? মুন্সি এবারও বলে, না স্যার, আমি শুধু এটুকুই জানি যে সে লাল রঙের জামা পরেছিল। অ্যালবার্ট তখন বলে, তার কোনো ছবি তোমার কাছে নেই, তার কাছে কোনো মোবাইলও নেই, তবে আমরা তাকে খুঁজবো কি দিয়ে? ঠিক আছে, তুমি মিসিং কমপ্লেন লিখিয়ে বাড়ি চলে যাও, আমরা দেখছি কি করতে পারি। তার কোনো সন্ধান পেলে আমরা তোমাকে জানাবো। এর পরদিন সকালে একজন জেলে বিচের ধারে মাছ ধরতে গেলে একটি ডেড বডি দেখতে পায়। ডেড বডিটি দেখে জেলেটি পুলিশে খবর দিলে কার্তিক তার টিম নিয়ে বিচে পৌঁছায়। বিচে পৌঁছে সে দেখতে পায় যে এটি কোনো মহিলার ডেড বডি। মহিলাটির চেহারা একেবারে পচে নষ্ট হয়ে যাওয়ায় তাকে চেনার কোনো উপায় ছিল না। মহিলাটির গায়ে অনেক আঘাতের চিহ্ন ছিল। কার্তিক ফরেন্সিক ডেকে ডেড বডিটির শরীর থেকে কিছু আলামত সংগ্রহ করে ডেড বডিটি মর্গে পাঠিয়ে দেয়। এরপর কার্তিক অ্যালবার্টকে বলে, বডিটি দেখে বোঝা যাচ্ছে না যে এটি মার্ডার না আত্মহত্যা। আশেপাশে সব পুলিশ স্টেশনে খোঁজ লাগাও যে কোনো মহিলার মিসিং কমপ্লেন লেখা হয়েছে কিনা। পরের সিনে দীনেশ নামের এই নেতাকে দেখানো হয়। দীনেশ এখানকার সিটি কর্পোরেশনের মেয়র। ওই সময় টিভিতে বিচের পাশে ডেড বডি পাওয়ার খবর প্রচার হচ্ছিল। এটি দেখে দীনেশের ছেলে জোরে জোরে কান্না করতে থাকে। দীনেশ ও তার স্ত্রী তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে,
এর জন্য কান্না করো না বাবা, একে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও, সামনে তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওই মেয়েকে ভুলে যাও বাবা, সে আর ফিরে আসবে না। কার্তিক অ্যালবার্টের কাছ থেকে জানতে পারে যে মুন্সি নামের একজন পুলিশ স্টেশনে এসে তার স্ত্রী নিখোঁজ হওয়ার জন্য মিসিং কমপ্লেন লিখিয়েছিল। কার্তিক তখন মুন্সিকে পুলিশ স্টেশন আসতে বলে। গতকাল তারা বিচের পাশ থেকে যে ডেড বডিটি খুঁজে পেয়েছিল তা মুন্সির বউয়ের কিনা তা শনাক্ত করার জন্য মুন্সিকে আসতে বলা হয়। মুন্সি তার মালিক কাউন্সিলর গোপালকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে আসে। এই গোপালের সাথে কিছুদিন আগে কার্তিকের ঝামেলা হয়েছিল। সিন এখান থেকে কয়েকদিন আগে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে কার্তিক যখন পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে গাড়ি চেক করছিল, গোপাল তখন গাড়িতে করে কিছু অবৈধ মদ নিয়ে যাচ্ছিল। কার্তিকের সব মদ জব্দ করলে গোপাল কার্তিককে ঘুষ দিয়ে বিষয়টি সেটেলমেন্ট করতে এক পাশে ডেকে নিয়ে যায়। সে কার্তিককে কিছু টাকা দিয়ে বলে, স্যার ঝামেলা বাড়িয়ে কি লাভ বলুন তো, এই টাকাগুলো রেখে গাড়ি ছেড়ে দিন। এই কথা শুনে কার্তিক গোপালের গালে চড় বসিয়ে দেয়। সে বলে, তুমি জানো এর জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি, শুধু তোমার সম্মানের কথা ভেবে তোমায় ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে এই ভুল আর দ্বিতীয়বার করতে যেও না। এ থেকে আমরা বুঝতে পারি যে কার্তিক অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার। যাই হোক, সিন আবার প্রেজেন্টে ফিরে আসে মুন্সির কাছে। মুন্সি গোপালকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে। একজন কনস্টেবল তখন মুন্সিকে সাথে করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মর্গে নিয়ে গিয়ে সে গতকাল বিচের পাশ থেকে পাওয়া ডেড বডিটি মুন্সিকে দেখায়। এরপর পুলিশ মুন্সিকে বলে, তুমি তো বলেছিলে তোমার স্ত্রী লাল রঙের জামা পরে বাড়ি থেকে পালিয়েছিল, আর এই ডেড বডি শরীর থেকে আমরা লাল রঙের জামাই পেয়েছিলাম। মুন্সি বলে, হ্যাঁ স্যার, এটি সত্যি যে আমার স্ত্রী লাল রঙের জামা পরেছিল, কিন্তু এ আমার স্ত্রী নয়। কার্তিক মুন্সিকে ধমক দিয়ে ভালো করে ডেড বডিটি দেখতে বলে। গোপাল তখন কার্তিককে বলে, আপনারা জোর করে ডেড বডিটি এই গরিব লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেস বন্ধ করতে চাইছেন, আমি আপনাদের বিরুদ্ধে উপরে কমপ্লেন করে দেব। এরপর গোপাল তার বাড়িতে গিয়ে মদ পান করতে করতে মেয়রকে ফোন দিয়ে বলে, স্যার কিছুদিন আগে আমার ড্রাইভার মুন্সির স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায়। এখন পুলিশ অফিসার কার্তিক অন্য একটি ডেড বডিকে মুন্সির স্ত্রীর ডেড বডি বলে চাপিয়ে দিয়ে কেস বন্ধ করতে চাইছে। মুন্সি ডেড বডিটি দেখে তাদের জানিয়েছে যে এটি তার স্ত্রীর ডেড বডি নয়, কিন্তু কার্তিক কিছুতেই তা মানছে না। সে মুন্সিকে ধমকাচ্ছে এটি তার স্ত্রীর ডেড বডি বলে স্বীকার করে নিতে। কার্তিক জেনে বুঝে এটি করছে। মেয়র দীনেশ তখন গোপালকে বলে, দেখো আমি সেই কার্তিককে বেশ ভালো করেই জানি, সে একজন সৎ ও সিনিয়র পুলিশ অফিসার। আমি এটাও জানি যে তোমার আর কার্তিকের মধ্যে কিছুদিন আগে ঝামেলা হয়েছিল, এজন্য তুমি তার উপর রেগে আছো। তুমি পুলিশের কাজে নাক না গলিয়ে তাদেরকে তাদের কাজ করতে দাও। পরদিন কার্তিক ও অ্যালবার্ট ডেড বডিটির পোস্টমর্টেম করা ডাক্তারের সাথে দেখা করতে যায়। তখন আমরা দেখি যে একটি গাড়িতে করে কেউ তাদের ফলো করছে। কার্তিক ওই ডাক্তারের সাথে দেখা করলে ডাক্তার কার্তিককে বলে যে বডিটি একেবারে পচে নষ্ট হয়ে গিয়েছিল, তার অনেক কষ্ট হয়েছিল বডিটির পোস্টমর্টেম করতে, কারণ বডিটি সারা রাত সমুদ্রের পানিতে থাকায় সমুদ্রের মাছেরা বডিটি খাওয়া শুরু করেছিল। কোন উঁচু জায়গা থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মহিলাটির মৃত্যু হয়েছে। এমনও হতে পারে যে মহিলাটিকে কেউ উঁচু জায়গা থেকে ফেলে দিয়েছিল, আর তার মৃত্যুর কারণ মাথায় আঘাত, তার সাথে আর কোনো অত্যাচারের চিহ্ন ছিল না। এরপর কার্তিক জানতে পারে যে ওই বিচের পাশে একটি সিসিটিভি ক্যামেরা আছে। কার্তিক সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ থেকে কার্তিক জানতে পারে যে সেদিন রাতে বিচে দুজন লোক বাইকে করে একটি মেয়েকে নিয়ে বিচে আসে। অবশেষে পুলিশের কাছে একটি লিড আসে। কার্তিক অ্যালবার্টকে বলে, এই দুজনের ব্যাপারে দ্রুত খোঁজ খবর নাও, কারণ গভীর অন্ধকারে একটি আলোর খোঁজ পেয়েছি। অ্যালবার্ট ফুটেজে থাকা বাইকটির নাম্বার জুম করে তা আরটিআই তে পাঠিয়ে দেয় জানার জন্য যে এটি কার নামে নিবন্ধিত, অর্থাৎ এটা জানার জন্য যে এই বাইকটির মালিককে। তারা যখন ভিডিওটি আরো গভীরভাবে স্ক্যান করছিল, একজন কনস্টেবল তখন কার্তিককে বলে, স্যার এই দুই ছেলের মধ্যে একজনকে আমি চিনি, এ তার পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার কাছে এসেছিল, তার ফোন নাম্বারও আমার কাছে আছে। কার্তিক তখন সেই নম্বরে ফোন দিয়ে দেখে যে ফোন নম্বরটি সুইচ অফ। এরপর পুলিশ ওই লোকটির দেওয়া ঠিকানায় কেউ খোঁজ খবর নেয়, কিন্তু সেখান থেকেও পুলিশ তাদের ব্যাপারে তেমন কিছুই জানতে পারে না। তার দেওয়ার ঠিকানায় গিয়েও তাকে পাওয়া যায় না। ওই দিন সন্ধ্যায় সুরাজ নামের একটি ছেলে পুলিশ স্টেশন আসে। সে কার্তিককে বলে যে স্যার আপনারা নাকি আমার খোঁজ করছেন। এই সুরাজ সিসিটিভি ফুটেজে থাকা দুই ছেলের মধ্যে একজন। কার্তিক সুরাজকে সোজাসুজি বলে, ওই মেয়েটিকে মার্ডার করেছিস কেন? সুরাজ বলে, কোন মেয়ে স্যার? আমি কাউকে খুন করিনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। কার্তিক তখন সুরাজকে সেদিন রাতের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, তুই কিছু না করলে সেদিন রাতে এই মেয়েটিকে নিয়ে বিচে গিয়েছিলে কেন, আর মেয়েটিকে? সুরাজ তখন কার্তিকের সবকিছু খুলে বলে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে কয়েকদিন আগে চলে যায়। সুরাজ ও সত্য দুই বন্ধু কিছুদিন
আগে সিঙ্গাপুর কাজ করতে যাওয়ার প্ল্যান করে। এই জন্য দুজনে পাসপোর্টের আবেদন করে। সুরজের পাসপোর্ট না আসলেও সত্যের পাসপোর্ট চলে আসে। সেই খুশিতে সত্য সুরজকে ট্রিট দেয়। বারে বসে তারা অনেক ড্রিঙ্ক করে। এরপর তারা একটু রেড লাইট এরিয়ায় গিয়ে এই মেয়েটিকে নিয়ে বিচে আসে এনজয় করার জন্য। কিন্তু বিচে এসে তারা মেয়েটিকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করলে মেয়েটি তাদেরকে বলে যে তারা তাকে যেমন ভাবছে সে তেমন মেয়ে না। মেয়েটি তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারাও বেশি মদ পান করার কারণে হুঁশে ছিল না। সুরজ তখন সত্যকে বলে চল ভাই ঘরে যাই, এসব মেয়েদের পিছনে পড়ে লাভ নেই। এরপর তারা তাদের ঘরে চলে যায়। সিন প্রেজেন্টে ফিরে আসে। কার্তিক সুরজকে বলে তাহলে তোর কথা মতো তোরা মেয়েটিকে মারিসনি, তাহলে তোদের ফোন সুইচ অফ কেন? সুরজ কার্তিককে বলে স্যার বিদেশে যাওয়ার জন্য আমি অনেক টাকা ধার করেছি, পাওনাদারেরা বারবার ফোন দিয়ে টাকা ফেরত যাচ্ছে, এজন্য আমি ফোন বন্ধ রেখেছি। আর সত্য সিঙ্গাপুর চলে যাওয়ায় তার ফোনও বন্ধ। কার্তিক তখন সুরজকে জিজ্ঞেস করে যে সে মেয়েটির কোনো অ্যাড্রেস জানে কিনা। কার্তিক বলে তার শুধু মেয়েটিকে হাইওয়ের পাশ থেকে নিয়ে গিয়েছিল, এছাড়া সে আর কিছু জানে না। কার্তিক সুরজকে সেই জায়গায় তাদের নিয়ে যেতে বললে সুরজ ও সত্য যেখান থেকে সেই মেয়েটিকে নিয়ে গিয়েছিল সেখানে কার্তিককে নিয়ে যায়। কার্তিক সেই এলাকায় থাকা আরো কিছু প্রস্টিটিউট মহিলাকে সিসিটিভি থেকে মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে সে কাস্টমারের খোঁজে এখানে আসে কিনা। এদের মধ্যে একজন মেয়েটিকে চিনতে পারে যে এর নাম জয়া। সে পুলিশকে বলে যে জয়া এখানে আসে, কিন্তু আজ 2 দিন যাবত সে আসছে না। ওই মেয়েটির কাছ থেকে কার্তিক জয়ার ঠিকানা নিয়ে তার বাড়িতে আসে। তাদের সন্দেহ ছিল যে তারা জয়া ডেড বডি পেয়েছে, কিন্তু জয়ার বাড়িতে এসে তারা দেখে যে জয়া জীবিত। তার মানে তারা বিচে যে ডেড বডিটি পেয়েছে তা জয়ার নয়। জয়ার বাড়িতে তার একটি 7 বছরের মেয়ে আর অসুস্থ মা আছে। কার্তিক জয়াকে সুরজ ও সত্যর ব্যাপারে জিজ্ঞেস করলে জয়া কার্তিককে বলে যে হ্যাঁ স্যার, ওই দিন রাতে তারা দুজন তাকে বুক করে বিচে নিয়ে গিয়েছিল। তারা জয়াকে গাঁজা খেতে বললে জয়া সেখান থেকে পালিয়ে যায়। ওই সময় কার্তিক খেয়াল করে যে জয়ার পুরো শরীরে আঘাতের চিহ্ন, তার বুকের উপরে কেউ সিগারেট দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সে জয়াকে জিজ্ঞেস করে যে কে তার সাথে এমন জঘন্য কাজ করেছে। জয়া কার্তিককে বলে 2 দিন আগে একজন কাস্টমার তাকে বুক করে বাড়িতে নিয়ে গিয়েছিল, সেই এমন টর্চার করে তার সাথে কাজ করেছে। এই পেশায় এমনটা প্রায় হয়। কার্তিক তখন বলে তুমি এত অত্যাচার সহ্য করতে পারো, অথচ সেদিন গাঁজা খাওয়ার ভয়ে বাসায় পালিয়ে গিয়েছিলে কেন? জয়া বলে গাঁজা খেলে আমার হুঁশ থাকতো না, জানতেও পারতাম না যে এরা আমার সাথে কি করছে। হুঁশে থাকলে তাও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা যায়। জয়ার বাড়ি থেকে চলে আসার সময় কার্তিক সেই কাস্টমারের নাম জিজ্ঞেস করে যে তার সাথে এমন পাশবিক অত্যাচার করেছে। জয়া বলে তাকে সবাই মুন্সি নামে চেনে, সে কাউন্সিলর গোপালের গাড়ির ড্রাইভার। এই কথা শুনে কার্তিক অনেক অবাক হয়ে যায়, কারণ আলাভোলা চেহারার মুন্সি গোপনে এসব করে বেড়াচ্ছে, আবার অন্যদিকে নিজের বউকে খোঁজার জন্য তাদের মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, পুলিশ সুরাজের ডিটেলস অ্যাড্রেস রেখে সুরাজকে তখনকার মতো ছেড়ে দেয়। তাকে মৃত মেয়েটির ছবি দেখানো হয়, কিন্তু সে কার্তিককে বলে যে সেই মেয়েটিকে চেনে না। পুলিশ স্টেশন থেকে বের হয়ে সুরাজ কাউকে ফোন দিয়ে বলে যে বন্ধু, আমরা মনে হয় অনেক বড় বিপদে ফেসে গেছি। কার্তিক গোপনে সুরাজকে ফোনে কথা বলতে শুনে ফেলে। এতে সুরাজের উপর তার সন্দেহ আরো বেড়ে যায়। পরদিন কার্তিক মুন্সির বাড়িতে যায়। মুন্সি তখন বাড়িতে ছিল না, বাড়িতে তার মা ছিল। সে কার্তিককে বলে যে মুন্সি কখন বাড়িতে আসে কখন যায় তা সে জানে না। সে দিনরাত মদের নেশায় বুঁদ হয়ে থাকে। বাড়িতে সে কোনো টাকা পয়সাও দেয় না, সব টাকা মদ খেয়ে নষ্ট করে ফেলে। ঠিক ওই সময়ই মুন্সি বাড়িতে আসে। কার্তিক মুন্সিকে পুলিশ স্টেশনে নিয়ে এসে ইচ্ছা মতো মারে। সে মুন্সিকে বলে তুই জয়ের সাথে এত অত্যাচার কেন করেছিস? তুই তো মানুষ না, তুই জানোয়ার। তুই তোর বউকে অত্যাচার করে মেরে পানিতে ফেলে দিয়েছিস, আর তারপর পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লিখে অভিনয় করছিস। কিন্তু মুন্সি এত টর্চার সহ্য করেও এটাই বলতে থাকে যে আমি আমার স্ত্রীর সাথে কিছু করিনি স্যার। হ্যাঁ, এটা সত্যি যে আমি মাতাল অবস্থায় জয়কে টর্চার করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি আমার স্ত্রীর সাথে কিছুই করিনি। কার্তিক তখন বলে তুই তো বলেছিলি যে তোর বউ ঘর থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কত টাকা নিয়ে পালিয়েছে তোর বউ? মুন্সি বলে 5 লাখ টাকা স্যার। কার্তিক বলে তোর মা আমাদের বলেছে যে তোর ঘরে চাল কেনার টাকা নেই, তো 5 লাখ টাকা কোথা থেকে এলো? মুন্সি বলে স্যার এই টাকা আমার না, ওই কাউন্সিলর গোপালের, আমার কাছে রাখতে দিয়েছিল। আমার বউ সেই টাকা নিয়ে পালিয়েছে। মুন্সির বউয়ের নাম দীপা। দীপা অনাথ থাকায় তার মামা মামি মুন্সির মতো এমন নেশাখোরের সাথে দীপার বিয়ে দিয়ে দিয়েছিল। মুন্সি মদ খেয়ে রোজ রাতে দীপাকে মারধর করত। কাউন্সিলর গোপাল মুন্সিকে তার কিছু ইলিগেল টাকা গোপালের বাড়িতে রাখতে দিয়েছিল। দীপা সেই টাকা নিয়েই পালিয়ে গেছে, আর এরপরই মুন্সি পুলিশ স্টেশনে গিয়ে দীপার মিসিং কমপ্লেন লেখায়। এদিকে পরদিন কাউন্সিলর গোপাল একজন উকিলকে সাথে নিয়ে পুলিশ স্টেশন আসে।
সে কার্তিকের সাথে অনেক গরম দেখিয়ে মুন্সিকে জামিন করে পুলিশ স্টেশন থেকে তার সাথে করে নিয়ে যায়। কার্তিক কিছুতেই কেসের কোনো কুল কিনারা করতে পারছিল না। সে আবার ওই মেয়ের পোস্টমর্টেম করে ডাক্তারের কাছে যায়। সে ডাক্তারকে অনুরোধ করে আবারও মেয়েটির পোস্টমর্টেম করতে, যদি এ থেকে নতুন কিছু জানা যায়। কিন্তু ডাক্তার তাকে বলে দেয় যে আমি খুব ভালোভাবে সময় নিয়ে এই পোস্টমর্টেম করেছি, ভুল হবার কোনো চান্স তো নেই, যতবারই পোস্টমর্টেম করি না কেন একই রেজাল্ট আসবে। কার্তিক তখন হতাশ হয়ে ডাক্তারের কাছ থেকে ফিরে আসে। এদিকে গোপাল আবার মেয়রকে ফোন দিয়ে বলে, স্যার এতদিন আপনার কথায় আমি চুপ করেছিলাম, কিন্তু এবার ওই পুলিশ অফিসার সব সীমা শেষ করে ফেলেছে। সে কোনো প্রমাণ ছাড়াই আমার ড্রাইভারকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে অনেক টর্চার করেছে, আপনি এর একটা বিহিত করুন। মেয়র গোপালকে বলে, মাথা গরম করো না গোপাল, সামনে ইলেকশন, এখন কোনো অঘটন যেন না ঘটে। এরপর মেয়র কার্তিকে তার বাড়িতে ডাকে। সে কার্তিককে গোপালের অভিযোগের ব্যাপারে বলে। কার্তিক বলে, স্যার আমার ওই মুন্সির উপর পুরো সন্দেহ আছে, সে হয়তো তার বউকে মেরে এখন ড্রামা করছে। মেয়র কার্তিককে বলে, শুধু সন্দেহের বশে তুমি কাউকে অ্যারেস্ট করে টর্চার করতে পারো না, এর জন্য শক্ত প্রমাণ দরকার, কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই ভালো হয় কেসটি আত্মহত্যা বলে ক্লোজ করে দাও। মেয়রের এমন কথায় কার্তিক অনেক অবাক হয়। পরের সিনে আমরা অ্যালবার্টকে দেখি, সে সাদা পোশাকে মুন্সিকে ফলো করতে থাকে। এমনই একদিন মুন্সিকে ফলো করতে করতে অ্যালবার্ট ওই এলাকায় সুরাজের বন্ধু সত্যকে দেখতে পায়। অ্যালবার্ট কার্তিককে ফোন দিয়ে বলে, স্যার সুরাজ আমাদের মিথ্যে বলেছিল যে সত্য সিঙ্গাপুর গিয়েছে, সে আসলে সিঙ্গাপুর যায়নি, সে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। একথা শুনে কার্তিক সত্যকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে। এরপর সে সত্যকে বলে, সুরাজ আমাদের বলেছিল যে তুমি সিঙ্গাপুর চলে গেছো, কিন্তু তুমি তো যাওনি, এর রহস্য কি? সত্য বলে, স্যার আমার সত্যি সত্যি সিঙ্গাপুর যাবার কথা ছিল, কিন্তু ওই দিন আমি ফ্লাইট মিস করে আর যেতে পারিনি, পাওনাদারদের হাত থেকে বাঁচতে, আর এ কথা কাউকে জানাইনি যে আমি সিঙ্গাপুর যাইনি, সেদিন থেকে লুকিয়ে লুকিয়ে আছি স্যার। কার্তিক তার কথাই বিশ্বাস করে না। সে সত্যকে কয়েকটা চড় থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করে যে সেদিন রাতে কি কি হয়েছিল তা সব সত্যি করে বল। এরপর কার্তিক বলতে শুরু করে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে কয়েকদিন আগে চলে যায়। সত্য সুরাজ ওই দিন রাতে বিচে জয়াকে নিয়ে গিয়ে গাঁজা খেতে বললে জয়া সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। বিচ থেকে ফেরার পথে সত্য সুরাজ আরেকটি মেয়েকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা একেও প্রস্টিটিউট মনে করে আজে বাজে কথা বলতে থাকে। মেয়েটি তাদের কথায় রাজি না হলে সত্য মেয়েটিকে এক চড় বসিয়ে দেয়। এতে মেয়েটি রাস্তায় বেহুশ হয়ে যায়। এটি দেখে দুজনে অনেক ভয় পেয়ে যায়, কারণ পুলিশ যদি এটি জানতে পারে তবে তাদের পাসপোর্ট ভিসা সব ক্যান্সেল হয়ে যাবে, তাদের আর সিঙ্গাপুর যাওয়া হবে না। কোনো উপায় না পেয়ে মাতাল সত্য ও সুরাজ মেয়েটিকে উঠিয়ে একটি পুরনো চালের গুডাউনে নিয়ে আসে। কিছুক্ষণ পর মেয়েটির হুঁশ ফিরলে সত্য ও সুরাজ মেয়েটির কাছে ক্ষমা চায়। তারা বলে, তোমাকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, প্লিজ তুমি পুলিশকে সব বলো না, তাহলে আমাদের পাসপোর্ট ভিসা সব ক্যান্সেল হয়ে যাবে। মেয়েটি তখন তাদের বলে, তোমরা যদি আমাকে কিছুদিনের জন্য আশ্রয় দাও তবে আমি পুলিশকে কিছু বলবো না, আমি কিছুদিনের জন্য এখানে থাকবো, কাজ শেষ হলে আবার চলে যাব, ততদিন আমাকে এখানে থাকতে দিতে হবে। কোনো উপায় না পেয়ে সত্য সুরাজ মেয়েটিকে আশ্রয় দিতে রাজি হয়, কিন্তু কয়েকদিনের মধ্যে তাদের হাতে থাকা টাকা শেষ হয়ে যায়। এজন্য একদিন সত্য মেয়েটিকে বলে যে তাদের টাকা শেষ হয়ে গেছে, সেজন্য পারলে তাদের কিছু টাকা দেয়। মেয়েটা তখন সত্যকে তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে দেয়। সত্য দেখে যে এগুলো রুপি না বরং আমেরিকান ডলার। এই ডলার ভাঙাতে সত্য সেদিন বাইরে বের হয়েছিল। পথে অ্যালবার্ট তাকে দেখে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে। তখন আমরা জানতে পারি এই মেয়েটি আসলে মুন্সির স্ত্রী দীপা, যে কাউন্সিলরের টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। কার্তিক সত্যকে নিয়ে সেই গোডাউনে অভিযান চালায়। তারা সেখানে দীপাকে অক্ষত অবস্থায় খুঁজে পায়। দীপার প্ল্যান ছিল বাড়ি থেকে নিয়ে আসা ডলার এক্সচেঞ্জ করে রুপি বানিয়ে সে দূরে কোথাও চলে যাবে, কিন্তু সে সত্য সুরাজের কারণে এখানে ফেসে যায়। কার্তিক দীপাকে বলে, তুমি এখানে আর তোমার স্বামী পুরো দুনিয়া জুড়ে তোমাকে খুঁজছে, চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব। দীপা কান্না করতে করতে কার্তিককে বলে, স্যার দয়া করে এমনটা করবেন না, আমার স্বামী মানুষ না, একটা জানোয়ার, রোজ রাতে সে মদ খেয়ে মাতাল হয়ে আমার উপর টর্চার করে, আমি আর সেখানে ফিরতে চাই না স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি দূরে কোথাও চলে যাব। কার্তিক বলে, এটি সম্ভব নয়, কারণ তোমার জন্য কাউন্সিলর মেয়রের কাছে আমার নামে নালিশ দিয়েছে। এরপর দীপা বলে, স্যার শুধু মুন্সির অত্যাচার হলে সহ্য করা যেত, ওই কাউন্সিলর গোপালও প্রায় প্রায় বাড়িতে এসে আমাকে টর্চার করত, আর একে সাহায্য করত মুন্সি ও তার মা, বিনিময়ে তারা কিছু টাকা পেত গোপালের কাছ থেকে। এজন্য আমি একদিন সুযোগ বুঝে টাকা নিয়ে পালিয়ে আসি, আমি জানতাম না যে ব্যাগে রুপি না বরং ডলার আছে। এরপর দীপা কার্তিককে বলে, স্যার মেয়রের নাম শুনে একটি কথা মনে পড়লো। কার্তিক বলে, কি কথা? দীপা বলে, সেদিন রাতে আমি যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম মেয়রকে আমি দেখেছিলাম,
একটি মেয়ের ডেড বডি এনে ব্রিজ থেকে পানিতে ফেলে দিতে। বডিটি ফেলে সে আবার গাড়ি নিয়ে চলে যায়। ঝোপের আড়ালে লুকিয়ে আমি এসব দেখতে পাই। এটি শুনে কার্তিক শকড হয়ে যায়, কারণ সে মেয়রকে ভালো মানুষ ভেবে আসছিল। যাই হোক, কার্তিক দীপাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সে বুঝতে পারে যে এজন্য মেয়র কেসটি দ্রুত বন্ধ করার জন্য কার্তিককে প্রেসার দিচ্ছিল। পরদিন কার্তিক মেয়রের বাড়িতে যায় তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। মেয়রের ছেলের নাম ধীরাজ। এই ধীরাজকেই আমরা মুভির শুরুতে টিভিতে নিউজ দেখে কান্না করতে দেখেছিলাম। মেয়র কার্তিককে বলে যে ধীরাজ লারা নামের একটি মেয়ের সাথে রিলেশনে ছিল। লারা ও ধীরাজ দুজনকে অনেক ভালোবাসতো। লারা এখানে অসহায় মেয়েদের নিয়ে একটি অরফানেজ চালাতো। একদিন একজন পুলিশ অফিসার ওই অরফানেজ সার্চ করে তাদের উপর মিথ্যা দোষারোপ করে যে এখান থেকে ড্রাগ পাওয়া গেছে, সন্ত্রাসীদের সাথে তাদের যোগাযোগ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লারা এর প্রতিবাদ করে। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই পুলিশ অফিসার কোর্ট থেকে এই অরফানেজ বন্ধ করার আদেশ নিয়ে আসে। লারা ধীরাজকে এই সব কথা জানালে ধীরাজ লারাকে বলে যে সে একটি কাজে দেশের বাইরে যাচ্ছে, দেশে ফিরে সে এইসব সমস্যার সমাধান করবে। কিন্তু লারার হাতে এত সময় ছিল না। সে ওই অরফানেজের মহিলাদের সাথে নিয়ে পুলিশ স্টেশনের সামনে বসে স্লোগান দিতে থাকে। এতে ওই পুলিশ অফিসার তাদের লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেয়। লারা বুঝতে পারে এইভাবে কাজ হবে না, তাকে অন্য পথ ধরতে হবে। এজন্য সে কিছু গুন্ডাকে হায়ার করে। তারা পুলিশ অফিসারকে কিডন্যাপ করে খুন করে। ওই মামলার সাথে আরো যারা জড়িত, লারা তাদের সবাইকে এক এক করে মারতে থাকে। এইভাবে লারার একটি গ্যাং তৈরি হয়ে যায়। এর মাঝে ধীরাজ অনেকবার চেষ্টা করেও লারার সাথে যোগাযোগ করতে পারে না। অবশেষে একদিন লারা ধীরাজের সাথে দেখা করে। সে ধীরাজকে এই কদিন তার সাথে কি হয়েছে সবকিছু খুলে বলে। ধীরাজ তখন লারাকে বলে যে আমি সেই অরফানেজ চালু করেছি, কতদিন ধরে তোমাকে খুঁজছি শুধু এই কথা জানানোর জন্য, কিন্তু তোমার দেখা নেই। এটি শুনে লারা ধীরাজের সাথে অরফানেজে গিয়ে অনেক খুশি হয়, কারণ এতদিন পরে এই অসহায় মানুষেরা থাকার জন্য একটি আশ্রয় পেয়েছে। কিন্তু তখনই লারার অ্যাজমার সমস্যা দেখা যায়, তার অনেক শ্বাসকষ্ট হতে থাকে। ধীরাজ দৌড়ে গিয়ে গাড়ি থেকে ইনহেলার নিয়ে আসে, কিন্তু সেটি ছিল ফাঁকা। ইনহেলার শেষ হবার পর লারা আর নতুন ইনহেলার কেনার সুযোগ পায়নি। কিছুক্ষণের মধ্যে লারার শ্বাসকষ্টে সেখানেই মারা যায়। ধীরাজ তার বাবাকে এসব জানালে মেয়র তখনই সেখানে আসে। মেয়র ধীরাজকে বলে লারা পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি, তার পিছনে নকশাল আছে বলে পুলিশের অভিযোগ আছে, তার সাথে আমাদের যোগাযোগ আছে জানতে পারলে পুলিশ আমাদেরও সন্দেহ করবে, আমাদেরও অ্যারেস্ট করতে পারে। তুমি বাড়ি চলে যাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ধীরাজ চলে গেলে মেয়র লারার বডিটি নিয়ে গিয়ে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। এসব কথা শুনে কার্তিক বুঝতে পারছিল না যে সে কি করবে। তবে সে সেই কাউন্সিলর গোপাল ও তার ড্রাইভারকে অ্যারেস্ট করে, কারণ গোপাল অবৈধভাবে বিদেশি টাকা পাচার ও দীপার উপর টর্চার করছিল। মুন্সির মা তাদের দুজনের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। এদিকে ধীরাজ কার্তিকের অনুরোধে দীপাকে লারার অরফানেজে কাজ দেয়। তখন থেকে দীপা সেখানেই থাকতে শুরু করে। এরপর কার্তিক শহরের বড় ডাক্তার দিয়ে লারার বডিটি আরো একবার পোস্টমর্টেম করে। আর এখান থেকে কার্তিক জানতে পারে যে অ্যাজমায় লারার হার্ট অ্যাটাক হয়েছিল ঠিকই, কিন্তু তখনও সে বেঁচে ছিল। ব্রিজ থেকে ফেলে দেওয়ার সময় মাথায় আঘাত লেগে দীপা মারা যায়। প্রথম পোস্টমর্টেম করা ডাক্তার এজন্যই শুধু সেকেন্ড কেসটাই ধরতে পেরেছিল যে মাথায় আঘাত লেগে লারা মারা গেছে। সময় মতো যদি ধীরাজ তাকে হাসপাতালে নিয়ে যেত তবে হয়তো লারা বেঁচে যেত। মুভির শেষে কার্তিক মেয়রকে লারার খুনের দায়ে অ্যারেস্ট করে আদালতে পেশ করে। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর